আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যাকে নিয়ে পুরো পৃথিবী এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল বলছে তিনি আমেরিকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট, আর আরেক দল, অন্য দল বলছে তিনি একজন উন্মাদ। আমরা কথা বলছি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। সম্প্রতি ট্রাম্পের কিছু কর্মকাণ্ড বিশ্ব রাজনীতিতে একেবারে ঝোড়ো হাওয়া বইয়ে দিয়েছে। কখনো তিনি সাংবাদিকদের বলছেন যে কোনো নোংরা বিষয়ে তাকে প্রশ্ন করতে, কখনো আবার হুট করে ঘোষণা করছেন কিউবা দখল করবেন, ইরানের খার্ক দ্বীপ দখল করবেন। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি আসলে নিয়ন্ত্রণ হারিয়েছেন, নাকি এই পাগলামির আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর ব্যবসায়িক চাল? আজকের এই বিশেষ আলোচনায় আমরা ডিকোড করব ট্রাম্পের তথাকথিত পাগলাটে থিওরি বা ম্যাডম্যান থিওরি। আমরা বোঝার চেষ্টা করব কেন আমেরিকার রাস্তায় আজ কোটি মানুষ নো কিং স্লোগান দিচ্ছে, এবং কেন ইরান বা কিউবার মতো দেশগুলো ট্রাম্পের এই বুলিং বা দাদাগিরিকে আর ভয় পাচ্ছে না। প্রথমে শুরু করি ট্রাম্পের শেয়ানা পাগলামি এবং অসংলগ্ন আচরণ নিয়ে। ট্রাম্পের সাম্প্রতিক কিছু সভার কথা ভাবুন। ফ্লোরিডায় এক ইনভেস্টমেন্ট সামিটে তিনি সাংবাদিকদের বললেন, আপনারা চাইলে আমাকে যৌনতা বা সেক্স নিয়েও প্রশ্ন করতে পারেন, আমি জবাব দেব। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টের মুখে এই কথা কতটা মানানসই। শুধু তাই নয়, তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স সুন্দরী নারীদের সঙ্গে নিয়ে আয়েশ করেন, অথচ এই সৌদি আরবই তাকে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ দিয়েছিল। আমাদের এক বন্ধু খুব চমৎকার একটি কথা বলেছেন, ট্রাম্প শুধু শিয়ানা পাগল নন, তিনি একজন নোংরা মানুষও। কিন্তু কেন তিনি এমন করছেন? এখানেই আসে ট্রাম্পের ব্যবসায়িক বুদ্ধি। ট্রাম্প মূলত একজন ট্রানজ্যাকশনাল লিডার। তিনি রাজনীতিকে দেখেন লাভের খাতা হিসেবে। তিনি জানেন মিডিয়ায় যত বেশি বিতর্ক তৈরি হবে, সাধারণ মানুষের নজর তত বেশি তার উপর থাকবে। তিনি চান বিশ্ব তাকে একজন অপ্রত্যাশিত, যাকে প্রেডিক্ট করা যায় না, আনপ্রেডিক্টেবল মানুষ হিসেবে চিনুক, যাতে তার প্রতিপক্ষ যারা, তারা সবসময় আতঙ্কে থাকে যে ট্রাম্প কখন কি করে বসেন। এটা ট্রাম্পের আর্ট অফ দ্য ডিল এবং রণকৌশল। ট্রাম্প একটি বই লিখেছেন, তিনি অনেক বই লিখেছেন ব্যবসাপাতি নিয়ে। ট্রাম্পের বিখ্যাত বই হচ্ছে দ্য আর্ট অফ দ্য ডিল। এই বইয়ের একটি মূল মন্ত্র হলো, প্রথমে আকাশচুম্বী দাবি করো, বড় দাবি করো, প্রতিপক্ষকে প্রচণ্ড চাপে ফেলো, এতেই অনেক প্রতিপক্ষ ভেঙে পড়বে, এবং যারা ভেঙে না পড়বে তাদের থেকে একটু একটু করে তাদেরকে সুবিধা মতো একটা রফায় এসো। তিনি সেটাই করছেন বিশ্বের সব দেশের ক্ষেত্রে, এবং ইরানের ক্ষেত্রেও তিনি এটাই করতে গিয়েছিলেন। এই যে ট্রাম্পের অদ্ভুত আচরণের একটা গাল ভরা নাম আছে, তার নাম হচ্ছে ম্যাডম্যান থিওরি। এর উদ্ভাবক কে ছিলেন জানেন? এই ম্যাডম্যান থিওরির আমেরিকার আর এক বিতর্কিত প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। নিক্সন ভিয়েতনাম যুদ্ধের সময় এমন ভাব করতেন যেন তিনি যে কোনো সময় পারমাণবিক বোমা ফেলে দেবেন ভিয়েতনামে। উদ্দেশ্য ছিল একটাই, প্রতিপক্ষকে ভয় পাইয়ে আলোচনার টেবিলে নিয়ে আসা, তাকে ঝুঁকিয়ে দেয়া। ট্রাম্পও ঠিক এই একই কাজ করছেন। ইদানিং তিনি খুব জোর গলায় বলছেন ইরানের খার্ক দ্বীপ দখল করে নেবেন। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এটা কি আদৌ সম্ভব? খার্ক দ্বীপ হলো ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র, যেখান থেকে তাদের 90 থেকে 94% তেল রপ্তানি হয়। গত মাসেই ইরানের এই খার্ক দ্বীপ থেকে 94% তেল রপ্তানি হয়েছে। ট্রাম্প যদি সত্যি সেখানে হামলা করেন,
বা দখল করতে যান, তবে অন্য কথা ছেড়ে দিন, ইরান কি করবে? বিশ্ব বাজারে তেলের দাম এক লাফে $150 থেকে $200 পৌঁছে যাবে। আর আমেরিকায় তেলের দাম বাড়া মানেই হলো সাধারণ মানুষের ক্ষোভ এবং মুদ্রাস্ফীতি। সবচেয়ে বড় কথাটা কি জানেন? দখল করা আর দখল রাখার মধ্যে আসমান জমিন ফারাক। ট্রাম্প সৈন্য নামিয়ে বোমা ফেলে দখল করলেন কার্ডিফ, কিন্তু দখল রাখবেন কিভাবে? একজন ঝানু ব্যবসায়ী হিসেবে ট্রাম্প কিন্তু খুব ভালো করেই জানেন কার্ডিফে হাত দেয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই এই দখলের হুমকি স্রেফ একটা ফাঁকা বুলি বা কূটনৈতিক ব্লাফ ছাড়া আর কিচ্ছু নয়। দেখে নেবেন, তিনি আসলে ম্যাক্সিমাম প্রেসার বা চরম চাপ তৈরি করে ইরানকে আলোচনার টেবিলে বসাতে চান। তিনি যুদ্ধ করতে নয়, মানে যুদ্ধকে বিস্তৃত করতে চান না, কারণ তাতে তার হাত পুড়বে। এদিকে ট্রাম্প যখন বিশ্বজুড়ে দাদাগিরি করছেন, নিজের খোদ আমেরিকায় তখন আগ্নেয়গিরি ফুটছে। আমেরিকার মানুষ নিজেদের বিশ্বের ত্রাতা বা রক্ষাকর্তা হিসেবে দেখতে ভালোবাসে, তারা গণতন্ত্র রক্ষা করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের নিজের প্রেসিডেন্ট যখন একজন যুদ্ধবাজ হিসেবে পরিচিতি পায়, তখন সাধারণ আমেরিকানরা আর ঘরে বসে থাকতে পারছে না, পারেওনি। বর্তমানে আমেরিকার 50টি অঙ্গরাজ্যে প্রায় 3100 জায়গায় বিক্ষোভ চলছে। প্রায় 1 কোটি মানুষ রাস্তায় নেমেছে। তাদের স্লোগান, আমাদের রাজা চাই না, নো কিং ইজ ওয়ান্টেড। কেন এই স্লোগান? কারণ ট্রাম্প আমেরিকার 150 বছরের পুরনো প্রথা ভেঙে আমেরিকার ডলারের নোটে নিজের স্বাক্ষর রাখার নির্দেশ দিয়েছেন। তিনি শেয়ার বাজার ধসে যাওয়ার সময়ও নাচে গানে মেতে থাকছেন। সাংবাদিকদের বলছেন, যাদের মধ্যে মহিলা সাংবাদিকরাও ছিলেন, তাদেরকে বলছেন আমাকে সেক্স নিয়েও প্রশ্ন করতে পারো। ভাবা যায় এই হলো আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকানরা আজ বুঝতে পারছে যে ট্রাম্প গণতন্ত্রের চেয়ে নিজের ইগোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু আমেরিকার শাসন ব্যবস্থা এমন যে চাইলেই একজন প্রেসিডেন্টকে মাঝপথে সরানো যায় না, আর এই সুযোগটাই নিচ্ছেন ট্রাম্প। এরপর আসা যাক ইরান ও কিউবার প্রসঙ্গে। ট্রাম্প কি ভেবেছিলেন তিনি হুমকি দিলেই এই দেশগুলো ঘাড় নোয়াবে? এখানেই ট্রাম্পের ব্যবসায়িক অঙ্ক ভুল হতে শুরু করেছে। ইরান কয়েক দশক ধরে আমেরিকার নিষেধাজ্ঞা সহ্য করে টিকে আছে, আর এখন ট্রাম্পের এই আগ্রাসী মনোভাব ও ইরান আক্রমণ ইরানে একটি বিশাল জাতীয়তাবাদের ঢেউ, যাকে বলে ন্যাশনালিস্ট ওয়েভ, সেই ঢেউ তুলেছে। যখন কোনো দেশের ওপর বাইরের আক্রমণ আসে, তখন সেই দেশের মানুষ নিজেদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে এক হয়ে যায়। ইরান এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। তারা বুঝতে পেরেছে ইরানের সার্বভৌমত্ব বিপন্ন করেছে ট্রাম্প, ইরানকে পরাধীন করতে চান ট্রাম্প। অমনি তারা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে। সেই সঙ্গে ইরানি জনতা এটাও ধরে ফেলেছে ট্রাম্প আসলে ব্লাফ বা ফাঁকা আওয়াজ দিচ্ছেন, তার যত গর্জন বর্ষণ তত হবে না। তিনি ইতিমধ্যেই অনেকটাই হাত গুটিয়ে নিয়েছেন, মুখে অনেক গর্জন করছেন। আগামী দিনগুলোতে এই গর্জন আরও বাড়বে হয়তো, কিন্তু বর্ষণ হবে না। 7ই এপ্রিল পর্যন্ত তিনি বলেছেন ইরানে বড় কিছু করবেন না, তারপরে নাকি করবেন, দেখা যাক। এটা অনেকটা সেই গেম অফ চিকেনের মতো। দুই পক্ষই একে অপরের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। ট্রাম্প ভেবেছিলেন যেন দুটো গাড়ি, ইরান ভয় পেয়ে তার গাড়ি সরিয়ে নেবে, কিন্তু ইরান প্রমাণ করেছে তারা চোখের পলক ফেলবে না। কে আগে চোখটা পলক ফেলে, এইটাই তো কথা। কিন্তু ইরান প্রমাণ করেছে তারা চোখের পলক ফেলবে না। ফলে উল্টো ট্রাম্পই এখন চাপে চলে গেছেন। তিনি কি আসলে ইরানে বড় হামলা করবেন? তিনি কি কার্ডিফ দখল করতে যাবেন? তেলের সরবরাহ বন্ধ করার ঝুঁকি নেবেন? উত্তরটা হলো না। তিনি এখন খুঁজছেন একটি গ্রেসফুল এক্সিট বা সম্মানজনকভাবে পিছু হটার রাস্তা। আলোচনার শেষে আমরা একটা বিষয়ে একমত হতে পারি, ডোনাল্ড ট্রাম্প কোনো সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি একজন ঝানু ব্যবসায়ী, যিনি রাজনীতিকে একটা মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করছেন। তিনি নোংরা ভাষা ব্যবহার করেন, মিত্রদের অপমান করেন,
পৃথিবীকে যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যান, সবই তার শেয়ানা পাগলামির অংশ, কিন্তু আদতে তিনি পাগল নন। তবে ভয়ের জায়গা একটা আছে, সেই জায়গাটা হলো এই ধরনের পাগলামি সব সময় সফল হয় না। ইতিহাস সাক্ষী, অনেক সময় ছোট কোনো ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই থেকে বড় বড় যুদ্ধ শুরু হয়ে গেছে। খার্কদ্বীপ দখলের হুমকি দিয়ে তিনি হয়তো সাময়িকভাবে বাজার গরম করছেন, কিন্তু ইরান যদি পাল্টা আঘাত করে বসে তখন পরিস্থিতি কার নিয়ন্ত্রণে থাকবে? ইরান কিন্তু পাল্টা হামলার প্রস্তুতি নেওয়া শুরু করেছে খার্কদ্বীপকে ঘিরে। আর সেই হামলা যদি আমেরিকার মাটিতেও হয়, কেউ অবাক হবেন না। ইরানের হাতে পারমাণবিক বোমা নেই, হয়তো বলছি, কারণ বিশ্ব এখনো স্পষ্ট পরিষ্কার সংকেত পায়নি যে তাদের হাতে পারমাণবিক বোমা আছে কিনা। কিন্তু কতটা দূরপাল্লার মিসাইল আছে ইরানের হাতে, সেটা নিয়ে বিশ্ববাসীর জোর সন্দেহ। আর এই সন্দেহটা বেড়েছে দিয়েগো গার্সিয়াতে ইরানের মিসাইল হামলার পর। টেক্সাসের তৈল শোধনাগারে বিশাল বিস্ফোরণে ইরানের হাত আছে, এমন সন্দেহ খোদ আমেরিকায় এবং নিউ ইয়র্কে, যার জন্য সতর্কতা পর্যন্ত জারি হয়ে গেছে। ভীত চিন্তিত আমেরিকার মানুষ আজ তাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে, যা গণতন্ত্রের জন্য আশার আলো। কিন্তু একজন শেয়ানা পাগল যখন পরমাণু বোমার বোতামের কাছে বসে থাকে, তখন পুরো বিশ্বকে এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাতে হয়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই খার্কদ্বীপ দখলের হুমকি কি আসলে কোনো বড় যুদ্ধের পূর্বাভাস, নাকি স্রেফ আলোচনার টেবিলে সুবিধা পাওয়ার চাল? ইরান কিন্তু তৈরি হয়ে রয়েছে এবং তার প্রমাণও তারা দিয়েছে গত 31-32 দিন ধরে। সুতরাং ইরান কি পারবে ট্রাম্পের এই বুলিং কৌশলকে রুখে দিতে? নিশ্চিতভাবেই ট্রাম্পের সব জারি জুরি শেষ করে দেবে এবার ইরান। বড় শক্ত জায়গায় হাত দিয়ে ফেলেছে ইরান। আপনাদের মতামত? বড় শক্ত জায়গায় হাত দিয়ে ফেলেছে ট্রাম্প সাহেব। আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ। ইরানের খার্কদ্বীপ দখল করে নেয়ার কথা আজকাল খুব বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের সৌজন্যে খার্কদ্বীপও এখন আমাদের সবার কাছে এটা একটা শোনা জায়গা হয়ে গেছে, একটা জায়গা যার নাম আমরা শুনতে পাচ্ছি। একেবারে সাম্প্রতিকতম হুমকিতে ট্রাম্প 7 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। না খুললে তিনি আরও ভয়ঙ্করভাবে আক্রমণ করবেন ইরানকে, সৈন্য নামিয়ে দখল করে নেবেন হরমুজ নয়, খার্কদ্বীপকে। এই খার্কদ্বীপের কেন এত গুরুত্ব? একটা তো মাত্র দ্বীপ। আমেরিকার পক্ষে এই একটি দ্বীপ অধিকার করা কি এতই কঠিন? আর বিশেষজ্ঞরাই বা কেন বলছেন যে খার্কদ্বীপ দখলের চেষ্টা হলে বিশ্বযুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে? এই সব কিছু নিয়ে এখনকার প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট নিয়ে আমরা যখন কথা বলি, তখন সাধারণত আমাদের চোখ থাকে হরমুজ প্রণালী, তেহরান, তেল আবিব, তেল ক্ষেত্র, মিসাইল ঘাঁটি বা বড় বড় শহরের দিকে। কিন্তু সারা বিশ্বের নজর এখন একটি ছোট্ট দ্বীপের ওপর, নাম খার্কদ্বীপ, যেটি আয়তনে ছোট কিন্তু গুরুত্বে বিশাল। এই দ্বীপের নাম একটু আগেই বললাম, অনেকেই আগে শোনেননি, আমি নিজেও শুনিনি। কিন্তু বাস্তবতা হলো ইরানের অর্থনীতি, তেল রপ্তানি এবং আন্তর্জাতিক চাপ মোকাবিলার ক্ষমতার বড় অংশ এই একটি দ্বীপের ওপর দাঁড়িয়ে আছে। ভাবুন তো, একটি রাষ্ট্রের মোট তেল রপ্তানির প্রায় 90-94% যদি একটি জায়গা দিয়ে বের হয়, তাহলে সেই জায়গাটিকে কেবল একটি বন্দর বলা যায় না, সেটা হয়ে ওঠে সেই রাষ্ট্রের শ্বাসনালী কিংবা জুগুলার ভেন, মূল ধমনী। আর খার্ক ইরানের জন্য ঠিক সেটাই। খার্কদ্বীপ ইরানের উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পারস্য উপসাগরের মধ্যে উত্তরাংশে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ।
20 থেকে 25 বর্গ কিলোমিটার এর আয়তন। চারদিকে সমুদ্র। হরমুজ প্রণালী থেকে এটি অনেকটি দূরে, প্রায় 500 কিলোমিটার দূরে অবস্থিত। এই অবস্থানের কারণে এটি একদিকে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন, অন্যদিকে অত্যন্ত কার্যকর একটি এক্সপোর্ট হাব, মানে রপ্তানি কেন্দ্র। এখানে তেলের খনি নেই, তেল উত্তোলন হয় না, তবে ইরানের সব দিক থেকে তেল নিয়ে এসে এখানে জমা করা হয়। তেল আসে ইরানের ভেতর ও অফশোর ফিল্ড থেকে, পাইপলাইন এবং টার্মিনাল ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে এসে পৌঁছয়। তারপর খার্গ থেকে সেই তেল বিশ্ব বাজারে রওনা দেয়। অর্থাৎ খার্গ হচ্ছে কালেকশন পয়েন্ট, স্টোরেজ পয়েন্ট, লোডিং পয়েন্ট এবং এক্সপোর্ট পয়েন্ট, সবগুলো একসঙ্গে। এখন প্রশ্ন হলো, কেন খার্গ এত গুরুত্বপূর্ণ? প্রথম কারণ কনসেন্ট্রেশন। ইরানের এক্সপোর্ট সিস্টেম ভয়ঙ্করভাবে কেন্দ্রীভূত হয়ে গেছে এই একটি মাত্র দ্বীপের ওপর। কেপলারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত 12 মাসে ইরানের ক্রুড তেল এক্সপোর্টের প্রায় 94% এই খার্গ থেকে গেছে। ক্রুড তেল মানে কাঁচা তেল, শোধন হওয়ার আগের যে খনিজ থেকে তোলা যে তেল, সেইটা। দ্বিতীয় কারণ ক্যাপাসিটি। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে খার্গে স্টোরেজ ক্যাপাসিটি বিপুল, লোডিং ক্যাপাসিটি খুব বড়, এবং এখানে একসঙ্গে একাধিক সুপার ট্যাঙ্কার মানে বিশাল সাইজের সব তৈলবাহী জাহাজ, যেটা অনেক জলের মধ্যে অনেকটা যার অংশ থাকে, সেটা এখানে লোড করা সম্ভব। অর্থাৎ শুধু তেল জমা রাখাই নয়, দ্রুত সেখান থেকে এবং নিরাপদে পাঠানোটাও সম্ভব। তৃতীয় কারণ জিওগ্রাফি। খার্গের চারপাশের জল যথেষ্ট গভীর, তাই বড় বড় ক্রুড ক্যারিয়ার সেখানে নিরাপদে ভিড়তে পারে। এটাই এই দ্বীপকে অন্য সাধারণ টার্মিনাল থেকে আলাদা করে দিয়েছে। আর চতুর্থ কারণ হচ্ছে লিভারেজ। কেউ যদি খার্গে আঘাত করতে পারে, তাহলে সে সরাসরি ইরানের অর্থনীতির কেন্দ্রীয় স্নায়ুটাই কেটে দিতে পারবে। সেই কারণে এই দ্বীপকে ঘিরে সামরিক আলোচনাও এত তীব্র। এখন আসি সবচেয়ে বড় যে আলোচিত প্রশ্ন, সেইটিতে। ইরান কি সত্যি খার্গকে বিশাল সুরক্ষা বলয়ের মধ্যে রেখেছে? সাধারণ মানুষের মধ্যে এই ধারণা খুবই শক্তিশালী, এবং খার্গের যা গুরুত্ব সেটা দেখলে এই ধারণা পুরোপুরি অযৌক্তিকও নয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। ওপেন মিডিয়ার খোলা সূত্রে আমরা খার্গের পুরো প্রতিরক্ষা বিন্যাসের কোনো নির্ভুল পরিচয় পাই না। কোথায় কতগুলো এয়ার ডিফেন্স ব্যাটারি রাখা আছে, কোথায় মিসাইল সাইট, কোথায় হার্ডেন্ড বাংকার, ভীষণভাবে তৈরি বাংকার, কত সেনা মোতায়েন আছে এই দ্বীপের রক্ষায়, এসব নিয়ে নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ তথ্য নেই। তাই সোজা ভাষায় বললে খুব বড় নিরাপত্তা আছে, এই কথাটি সত্য, কারণ দ্বীপটির মূল্য এত বেশি যে ইরান এটিকে যা তা করে অবহেলা করে রাখতে পারে না। কিন্তু ঠিক কী নিরাপত্তা আছে, এই ব্যাপারটা শতভাগ নিশ্চিত ভঙ্গিতে বলা যায় না, আর সেটা কেউ যদি বলে সেটা বাড়িয়ে বলা হবে। ইরান এর অনেক সুরক্ষা সিস্টেম গোপন রেখে দিয়েছে। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্রের পক্ষে কি এই দ্বীপ দখল করা খুব সহজ? এখানে উত্তরটি 3টে ভাগে দিতে হবে। প্রথমত, স্ট্রাইক করা মানে আঘাত করা, আর সিজ করা মানে দখল রাখা। সিজ করা, দখল করা এক জিনিস নয়। মানে দখল করা, আঘাত করলেই যে দখল করতে পারবে সেটা নয়। আবার দখল করা আর দখল রাখা এটাও এক জিনিস নয়। একটি মিসাইল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক বা স্ট্যান্ড অফ অ্যাটাক দিয়ে টার্মিনাল, স্টোরেজ ট্যাঙ্ক, জেটি, লোডিং ফ্যাসিলিটি এগুলো ক্ষতিগ্রস্ত করা এক ধরনের অপারেশন। কিন্তু দ্বীপ পুরোপুরি অধিকার করা মানে সেখানে নেমে সেটি দখল করা, প্রতিরক্ষা দখল রাখার ব্যবস্থা করা, সাপ্লাই চালানো,
প্রতিপক্ষের পাল্টা আক্রমণ ঠেকানো এবং সমুদ্রপথ এবং আকাশপথকে নিয়ন্ত্রণ করা এগুলো কি আমেরিকার পক্ষে এতই সম্ভব এই খার্ক দ্বীপে? দ্বিতীয়ত, মিলিটারি ফিজিবিলিটি আছে মানে পলিটিক্যাল ফিজিবিলিটি আছে এমন নয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, সামরিক ভূগোল বিশেষজ্ঞ ফ্রান্সিস গ্যালগানোর মতে খার্ক দ্বীপ মূল ভূখণ্ডের তুলনায় আলাদা টার্গেট হওয়ায় কিছু দিক থেকে টার্গেটের সুবিধাজনক মনে হতে পারে, কিন্তু তিনি আবার বলেছেন সেখানে ট্রুপস নামানো মানে এক বিশাল ঝুঁকি, বিগ ওয়ার স্ক্যালেশন, যুদ্ধের বিস্তৃত হওয়া। তৃতীয়ত, ওই যেটা বললাম অকুপেশন বা দখল মানে কাউন্টার অ্যাটাক বা পাল্টা আঘাতের দরজা খুলে যাওয়া। ইরান যদি দেখে তার অয়েল লাইফলাইন কেটে ফেলা হচ্ছে, যেটা তার রাষ্ট্রেরও লাইফলাইন, তাহলে তারা শুধু খার্ক ঘিরেই প্রতিক্রিয়া দেখাবে না, ব্রোডার গালফ থিয়েটারে সমস্ত গালফকে রাষ্ট্রগুলোর ওপরেও প্রতিশোধমূলক পদক্ষেপের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। এখানেই গোটা বিষয়টি ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ খার্গে আঘাত মানে শুধু ইরান ভার্সাস ইউএস নয়, এর সঙ্গে জড়িয়ে যাবে গ্লোবাল অয়েল মার্কেট। যদি দৈনিক 15 লক্ষ থেকে 17 লক্ষ ব্যারেল ক্রুড অয়েল বাজার থেকে হঠাৎ হারিয়ে যায়, যেটা এই খার্ক থেকে রপ্তানি হয়, তাহলে তেলের দাম বাড়বেই, শিপিং ইন্স্যুরেন্স বাড়বে, ট্যাঙ্কার মুভমেন্ট আরও ঝুঁকির হবে এবং এশিয়ার বড় ইম্পোর্ট ডিপেন্ডেন্ট মানে আমদানি নির্ভর যে দেশগুলো আছে তাদের অর্থনৈতিক চাপে পড়বে ভয়ঙ্করভাবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মনস্তাত্ত্বিক প্রভাব। খার্ক যদি নিরাপদ না থাকে তাহলে উপসাগরের অন্য এনার্জি ইনফ্রাস্ট্রাকচারগুলো সেগুলো ঝুঁকিতে পড়ে যাবে, কারণ ইরান তো সহজে ছাড়বে না এবং ছাড়ছেও না। অর্থাৎ একটি দ্বীপে হামলা গোটা অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা বোধ নড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই কারণেই কিছু বিশেষজ্ঞ, কিছু ভাষ্যকার, কিছু সংবাদ মাধ্যম বিশ্বযুদ্ধ শব্দটি ব্যবহার করছেন, বলছেন খার্ক আক্রান্ত হলে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। তবে আমাদের ঠান্ডা মাথায় বুঝতে হবে, প্রত্যেক বড় যুদ্ধই বিশ্বযুদ্ধ নয়, কিন্তু বড় শক্তিগুলো তেলের বাজার, উপসাগরীয় সমুদ্রপথ এবং বহু দেশের কৌশলগত স্বার্থ এক জায়গায় এসে ধাক্কা খেলে তা দ্রুত আন্তর্জাতিক সংকটে রূপ নেবেই। সুতরাং সবচেয়ে সঠিকভাবে বলা যায়, খার্ক দ্বীপে হামলা বা দখলের চেষ্টা বিশ্বযুদ্ধের নিশ্চিত সূত্র নয়। এটি যেমন ঠিক, তেমনি এটি এমন এক স্ক্যালেশন ট্রিগার, মানে এটা স্ক্যালেশন করবার ট্রিগার, যেখান থেকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ, বিশ্ববাজারে জ্বালানি ধাক্কা এবং বহু দেশের জড়িয়ে পড়া কোনোটাই অসম্ভব নয়, খুবই সম্ভব। একটি সহজ উদাহরণ দিই, মানব দেহে হৃৎপিণ্ডে আঘাত করলে পুরো শরীর যেমন কেঁপে ওঠে, খার্ক দ্বীপ ইরানের জন্য ঠিক তেমন। এটি ইরানের তেল অর্থনীতির হার্টবিট। তাই খার্গে সামরিক অভিযান শুধু একটি টার্গেট স্ট্রাইক নয়, এটি ইরানের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে আঘাত। আর এখানেই যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিধা আছে। একদিকে খার্গে কন্ট্রোল বা সিভিয়ার ডিসরাপশন করতে পারলে ইরানের ওপর বিশাল চাপ তৈরি হবে, অন্যদিকে এই পদক্ষেপই সংঘাতকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে আর সহজে পিছু হটা যাবে না। সব মিলিয়ে খার্ক দ্বীপকে বুঝতে হলে এটিকে মানচিত্রের একটি ছোট্ট বিন্দু হিসেবে দেখলে হবে না। এটি হলো তেল, সামরিক কৌশল, সমুদ্রপথ, রাষ্ট্রীয় আয়, আন্তর্জাতিক বাজার এবং যুদ্ধ মনস্তত্ত্ব সব কিছুর মিলিত কেন্দ্র। এই কারণেই খার্ক নিয়ে যত আলোচনা, তার পেছনে আতঙ্কও আছে, যুক্তিও আছে, তার পেছনে কারণও আছে, সুযোগও আছে, আবার ভয়ঙ্কর দুর্যোগও আছে। শেষ কথা হচ্ছে, খার্ক দ্বীপ ইরানের জন্য শুধু গুরুত্বপূর্ণ নয়, অপরিহার্য। এটিকে আঘাত করা মানে ইরানের প্রাণ শিরা কেটে দেয়া, কিন্তু এটিকে দখল করতে যাওয়া মানে
শুধু সামরিক অভিযান নয়, বরং এক বিপজ্জনক আন্তর্জাতিক জুয়া খেলা। বিশ্ব শক্তিরা, রাশিয়া, চীন, ভারত, এরা কেউ চুপচাপ বসে এটা দেখবে না। তাই যারা বলছেন এটা খুব সহজ আমেরিকার জন্য, তারা বাস্তবের জটিলতা দেখছেন না। আর যারা বলছেন এখান থেকেই বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, তাদের কথাও একটু সতর্ক হয়ে শুনতে হবে। সত্যিটা মাঝখানে। খার্ক দ্বীপ হলো এমন এক স্পর্শকাতর কেন্দ্র, যাকে ঘিরে ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবী কেঁপে উঠতে পারে। বিশ্বযুদ্ধের সম্ভাবনাও নস্যাৎ করে দেয়া যায় না। দর্শক, আপনার কেমন লাগলো আমাদের আজকের এই আলোচনা? কমেন্ট করে জানান। সেই সঙ্গে এ ধরনের জটিল ভূ রাজনৈতিক আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন